আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্কলাস্টিকিয়া। আর আজকের লাইভে আমাদের সাথে কোলাবোরেশন করতেছেন C4 ক্রিয়েটিভ স্কুল। আমাদের সাথে আজকের লাইভে গেস্ট হিসাবে আছেন আদনান আল খাত্তাব ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আশা করি বাকিরাও যারা দেখতেছেন সবাই ভালো আছেন। আপনার যদি একটু নাম পরিচয়টা দিয়ে শুরু করতেন ভাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে আদনান খাত্তাব। আমি 2022 সালে কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এখানে আসা হয়। আমি বর্তমানে আল ফারাবি কাজাক ন্যাশনাল ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে ব্যাচেলর করতেছি। বর্তমানে আসলে সেকেন্ড ইয়ারে আছি আমি। আপনারা জানেন আমাদের লাইভের আজকের বিষয় হচ্ছে কাজাকিস্তানের সরকারি স্কলারশিপ। আদনান আল খাত্তাব ভাই, আপনি যদি এই সরকারি স্কলারশিপটা সম্পর্কে একটু বলতেন। বেসিক্যালি এটা হচ্ছে কাজাখস্তান গভর্নমেন্ট এবং বলগনা প্রসেস দুইটার সমন্বিত একটা স্কলারশিপ, এবং প্রতি বছর মোট 550 জন স্টুডেন্টস, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে এই সুযোগ দেওয়া হয়। মূলত ওআইসি ভুক্ত দেশগুলোকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়, এবং প্রতি বছর 550 জন, এর মধ্যে হচ্ছে 490 জন ব্যাচেলর থাকে, 50 জন মাস্টার্স এবং 10 জন পিএইচডি স্টুডেন্টসকে আর কি স্কলারশিপ দেওয়া হয়। মোটামুটি কাজাখস্তানের প্রায় 37টা ইউনিভার্সিটি এর আওতাভুক্ত, মানে সবগুলা ইউনিভার্সিটি আছে বলা যায় আরকি। ও, এই স্কলারশিপটার জন্য কি আপনি কি বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে যারা এই বিশেষ করে আন্ডার গ্রাজুয়েশন করে এইচএসসি এইচএসসি শেষ করে পড়তে যেতে ইচ্ছুক, তাদেরকে কি আপনি রিকমেন্ড করবেন এই স্কলারশিপটা? আসলে এটা বেশ একটা টাফ কোয়েশ্চেন যদিও, বাট এখানে অনেকগুলা জিনিস নির্ভর করবে। প্রথমত হচ্ছে বর্তমানে আমরা জানি ইউরোপের বিভিন্ন দেশগুলোতে হচ্ছে জব মার্কেটের ক্রাইসিস আছে। অনেকেই হচ্ছে এখানে গিয়ে সাফারার হচ্ছে, বা পড়ালেখা আসলে ওইভাবে কন্টিনিউ করাটা অনেক টাফ হয়ে যায়। এই ক্ষেত্রে আসলে আপনারা ফুল ফান্ডেড স্কলারশিপ গুলোর দিকে একটু নজর দিতে পারেন। এবং আমার যতটুকু মনে হয় আরকি, আমি যেহেতু এই স্কলারশিপ নিয়ে 2 বছর পড়াশোনা করতেছি, সো আমি এনাফলি এটা বলতে পারি যে অন্যান্য বাকি যে ফুল ফান্ডেড স্কলারশিপ যেগুলো রয়েছে, সেগুলোর দিকে আসলে আমি মোটামুটি আগায় রাখতে পারবো। মোটামুটি এইটুকু এনশিওর দেওয়া করা যায় আরকি। এখানে আপনার কাজাকিস্তানে এডুকেশন কোয়ালিটিটা কিরকম? আপনি যদি জানেন বাংলাদেশের এডুকেশনের যে অবস্থা, বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আপনার মতে কিরকম? এটা আসলে অনেক বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যদিও ঠিক হয় না। বাট এখানের এডুকেশন কোয়ালিটিটা বেশ আগায় আছে। বিশেষ করে যদি র‍্যাংকিং দিকে খেয়াল করা হয় তাহলে হচ্ছে এদের আমার যে ইউনিভার্সিটি সেটা র‍্যাংকিং 2023 এ মেবি 150 ছিল। এই বছর মেবি 230 সামথিং। এভাবে মানে 1000 এর ভিতরেই হচ্ছে 4-5 টা ইউনিভার্সিটি আছে। আবার কিছু, কিছু সমস্যাও আছে যদিও, বলা যায় যদি এক কথায়, যেহেতু এখানে হচ্ছে আমরা রাশিয়ার একটা সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল। সো এখানে আগের সময়ে আরকি ইংলিশকে তেমন একটা প্রায়োরিটি দেওয়া হইতো না। বাট বর্তমান সময়ে তারা বেশ এটা নিয়ে কাজ করতেছে। প্রতিটা ইউনিভার্সিটি হচ্ছে তাদের ইংলিশ গ্রুপগুলা খুলে নিয়ে খুবই মানে নজর দিতেছে, এবং আমেরিকান স্ট্যান্ডার্ডে তারা বেশ ফলো করার ট্রাই করতেছে সবগুলো ইউনিভার্সিটি। সো একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং মোটামুটি বেশ স্যাটিসফাইডই বলা যায় আরকি। ও, আর একটা বিষয় হচ্ছে আপনি যদি বাংলাদেশ দেখেন তাহলে আমার ইউনিভার্সিটিতে অনেক সময় পলিটিক্যাল ঝামেলা থাকে, রেগিং থাকে। এই হিসাবে আপনার মতে কাজাকিস্তানে যে সরকারি স্কলারশিপ বা ওইখানের যে ইউনিভার্সিটি গুলা, ওইখানে কি এরকম কিছু আছে? আসলে কাজাখস্তানে একটা জিনিস সবচেয়ে অবাক করার মতো, সেটা হচ্ছে পলিটিক্স নাই বললেই চলে আরকি। এটা এই দিক দিয়ে আমি কাজাখস্তানে আসলে বেশ আমি ১ম এ অনেক কিছু শুনে আসছিলাম, বা আমার ইনফরমেশন গুলা হয়তো রং ছিল। বাট এখানে আসার পর আমি যেটা দেখছি, আসলে আমি এখনো পর্যন্ত কোনো পলিটিক্যাল মুভ বা কোনো কিছু দেখি নাই। ইউনিভার্সিটির বাইরে এমনকি। আর ইউনিভার্সিটির ভিতরে তো এগুলো মানে আরকি কল্পনা করা যায় না। সবাই হচ্ছে খুবই স্মুথলি, মানে এগুলো নিয়ে কেউ চিন্তাও করে না বা কেউ জানেই না আরকি, এরকম বলা যায়। এগুলো দিয়ে 100% সেফ বলা যায়। এখানে আসলে কোনো র‍্যাগিং নাই। এমনকি আ ইউনিভার্সিটিতে কোনো মানে পলিটিক্স ছাড়াও কোনো প্রবলেম কেউ করে না সাধারণত। খুব সবাই আরকি খুব একটা আ ভদ্রতা মেইনটেইন করে চলার চেষ্টা করে, যেটা বেশ ভালো আরকি বলা যায়। জি, এরকম হলে তো আসলেই ভালো। আরেকটা বিষয় যেটা আপনার কাছে জানার, যারা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে ইচ্ছুক তাদের আসলে কখন অ্যাপ্লাই করা উচিত, এবং হইলো কি আপনার কোন ক্লাস পরে, লাইক এইচএসসি দেওয়ার পরে নাকি কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতে, কখন অ্যাপ্লাই এর জন্য সবচেয়ে বেস্ট টাইম? আমি যতটুকু রিকমেন্ড করবো আরকি এইচএসসি দেওয়ার পরেই আসার জন্য। যেহেতু তারা বলছে যে স্কুল সার্টিফিকেট, মানে এখানে হচ্ছে আমাদের 11 পর্যন্ত, কাজাখস্তানের নিয়মটা হচ্ছে 11 পরেই ইউনিভার্সিটি শুরু হয়।
সো তারা বলে স্কুল সার্টিফিকেট। অতএব আমাদের বাংলাদেশের মধ্যে আর কি এইচএসসি টাই প্রায়োরিটি দেওয়া উচিত, এবং এইচএসসি এর পরেই আপনারা মানে এইচএসসি দেওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবেন সার্টিফিকেটটা পেলেই। এবং প্রতি বছর হচ্ছে এই বছর একটু টাইমটা তারা চেঞ্জ করছে, হচ্ছে মার্চের 31 তারিখ থেকে শুরু হয়েছে এবং বর্তমানে এটা চলতেছে এবং 2 মাস চলবে এবং 31 মেতে এটা শেষ হয়ে যাবে। ও আর এই স্কলারশিপ পাওয়ার জন্য আপনার প্রোফাইলটা আসলে কিরকম হওয়া উচিত? লাইক অনেকে বলে যেমন ইউএসএ তে অ্যাপ্লিকেশনের সময় অনেকে বলে সেট লাগবে, ইন্টারন্যাশনাল মেডেল লাগবে, অনেক কিছু লাগবে, কিন্তু এই ক্ষেত্রে কাজাকিস্তানের বিষয়টা আসলে কিরকম? আর এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে প্রথমে কোনো মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ঝামেলা হয় আমাদের, যেমন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেখানো লাগে অনেক জায়গায়, বাট কাজাখস্তানে এইটা একটা সুবিধা, এখনো মানে এভাবে কোনো রিকোয়ারমেন্ট নাই তাদের ব্যাচেলরের ক্ষেত্রে। মাস্টার্স এর ক্ষেত্রেও আছে, যেটা হচ্ছে 5.5, খুবই মানে নর্মাল একটা জিনিস। আর ব্যাচেলরের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সেট বা টোয়েফেল এগুলো কোনো কিছুই রিকোয়ার না, হলে একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর অন্যান্য দিক দিয়ে আসলে বলা যায় বাংলাদেশের যেগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ আছে এটা বেশ নতুন। মানে আমি আসলে 2022-এ আসছি এবং এখান থেকে আসলে আস্তে আস্তে এটা জনপ্রিয় হওয়া শুরু হইতেছে এখন। সো প্রতিযোগিতাটা আস্তে আস্তে বাড়তেছে। আর বাংলাদেশে অনেক যেহেতু স্টুডেন্টস অ্যাপ্লাই করে, এই জন্য ধীরে ধীরে প্রতিযোগিতা অনেক বেশি টাফ হয়ে যায়। যেমন আগের বছর আমি যদি অ্যানালাইসিস করি রেজাল্ট, তাহলে বেশিরভাগেরই জিপিএ 5 ছিল। এবার হয়তো আরেকটু টাফ হবে। আবার অনেকে এরকম দেখা গেছে যে অনেকে এ নিয়ে বা এই টাইপের রেজাল্ট নিয়ে আসলে স্কলারশিপে সুযোগ পেয়েছে। সো আপনি আসলে একটা যদি ভালো রিকমেন্ডেশন লেটার বা ইসিএ যেগুলো আছে এগুলো যদি ভালো করে সাজানো যায়, তাহলে মোটামুটি এত বেশি টাফ না আর কি এখন পর্যন্ত। এই তো আপনি মাত্র ইসি এর কথা বললেন। এখন প্রশ্ন হলো কি, আপনার কাজাকিস্তানে অ্যাপ্লাই করতে আপনার আসলে ডকুমেন্টাল কি কি জিনিসপত্র প্রয়োজন, সেটি যদি বলতেন। এটা মোটামুটি অন্যান্য স্কলারশিপের তুলনায় আর কি আমি যদি কম্পেয়ার করে বলি, তাহলে এটা সবচেয়ে বেশি সহজই বলা যায়। যেমন একটা জিনিস লাগে, সেটা হচ্ছে পাসপোর্ট ম্যান্ডেটরি। এখানে কোনো এনআইডি কার্ড বা এই টাইপের জিনিসগুলো দিয়ে অ্যাপ্লাই করা যায় না, পাসপোর্ট লাগবেই। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দেওয়া লাগে। মেডিকেল সার্টিফিকেটটা জিনিসটা নিয়ে অনেকে আসলে কনফিউজ থাকে, সেটাও একটু ক্লিয়ারলি বলে ফেলি। মেডিকেল সার্টিফিকেট হচ্ছে যে কোনো একজন ডাক্তারের কাছ থেকে গিয়ে একটা হেলথ সার্টিফিকেট নেওয়া লাগবে যে বিদেশে পড়তে যাওয়ার জন্য এনাফ মেন্টালি এবং হেলথলি আমি দুটোতেই ফিট আছি, উনি একটা সার্টিফাইড করে দেবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে দুইটা টেস্ট ম্যান্ডেটরি, একটা হচ্ছে এইচআইভি এবং আরেকটা হচ্ছে চেস্টের মানে ফ্লুরোগ্রাফিক এক্সরেটা দিতে হবে। আর ৩ নম্বর যে ডকুমেন্টস যেটা লাগবে হচ্ছে প্রিভিয়াস এডুকেশনাল লেভেল, যেটা হচ্ছে এইচএসসি যদি থাকে অথবা মাস্টার্স এর জন্য তার ব্যাচেলর সার্টিফিকেট 4 এর 3 সিজিপিএ লাগবে। আর পিএইচডি হলে তার রিসার্চ প্রপোজাল বা এই টাইপের অনেক ডকুমেন্টস গুলো দেওয়া লাগবে। এরপর হচ্ছে একটা রিকমেন্ডেশন লেটার, যেটা ইংলিশ অথবা রাশিয়ান যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এগুলাই লাগে মোটামুটি আর কি। এ তো আপনি রিকমেন্ডেশন লেটারটা সম্পর্কে একটু বলবেন। অনেকের আমি শুনতে পারছি আপনার রাশিয়ান ভাষায় নাকি রিকমেন্ডেশন লেটার ট্রান্সলেট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। না, না, এখানে আসলে এটা নিয়ে অনেকে মানে ওরা ওই তাদের ওয়েবসাইটে বলে দিয়েছিল যে ইংলিশ, রাশিয়ান অথবা কাজাক যেকোনো একটাতেই দিলেই হবে। এজন্য আসলে অনেকে কনফিউজ হয়ে যায় যে ট্রান্সলেট করা কি প্রয়োজন আছে কিনা। বাট এখানে কোনো কিছুই প্রয়োজন নাই। যদি ডকুমেন্টস গুলো ইংলিশে থাকে তাহলে এটা কখনোই ট্রান্সলেট করতে হবে না। বাট যদি বাংলায় থাকে তখন হচ্ছে এটা ইংলিশ অথবা রাশিয়ানে ট্রান্সলেট করে নোটারাইজ করা লাগবে। বাট ইংলিশে থাকলে এটা কিছুই করা লাগবে না। যে কোনো সার্টিফিকেট ইংলিশ হলেই কাজাকস্তান অ্যাপ্রুভ করে। আরেকটা বিষয় যেটা আসলে আপনার যারা বাহিরে পড়তে যেতে চায় তাদের সবচেয়ে বড় ইস্যু থাকে ভিসা ইস্যু। অনেকে ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরেও অনেক জায়গায় ভিসা নিয়ে ঝামেলায় পড়তে হয়। এই ক্ষেত্রে কাজাকিস্তানের আসলে ভিসা পাওয়াটা আসলে কিরকম কম্পিটিটিভ, বা ভিসা নিয়ে আপনার আসলে কোনো কিছু আছে কিনা, বা এই রকম কিছু যদি থাকে। কাজাকস্তানের একটা এই ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে, আমাদের কোনো মানে বাংলাদেশের কোনো এমবেসি নাই কাজাকস্তানের। সো আমাদের ইন্ডিয়া আসা লাগে ভিসার জন্য, ভিসা ফেসের জন্য। ইউনিভার্সিটি যখন ভিসা সাপোর্ট ডকুমেন্টস পাঠায় তখন হচ্ছে ইন্ডিয়ার ভিসা করে আমাদের ইন্ডিয়া আসা লাগে। এক্ষেত্রে মোটামুটি স্কলারশিপ পাওয়ার পর নিয়মে সাধারণত হচ্ছে ভিসা সবাইকে দিয়ে দেবে। যেমন আগের আমি যখন আসছি তখন আমাকে হচ্ছে আমার বাংলাদেশের হাই কমিশনার স্যার অনেক হেল্প করছিলেন, কাজাকস্তানের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার স্যার ওখানে ছিলেন, উনি আমাকে একদিনে ভিসা দিয়েছিলেন। বাট এইবার হচ্ছে একটু মানে ওদেরকে সময় নেওয়া হয়েছে মানে লাস্টের দিকে। আগে কখনো ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন ছিল না, বাট হঠাৎ এটা তারা নতুন নিয়ম করছে যে এখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন্টারভিউ ফেস করার মাধ্যমে ভিসা পাবে। যদিও আর কি আগের বছর কিছু কিছু আর কি ডকুমেন্টস না থাকার কারণে একটু প্রবলেম ফেস
করা হয়েছিল, বাট সবাই মোটামুটি আসতে পারছে। এবং এই বছর হচ্ছে আমরা ইতিমধ্যে যোগাযোগ করা শুরু করছি, যাতে এই প্রসেসটা আরো বেশি স্মুথ করা যায়, যাতে শতভাগই আর কি ভিসা যদি স্কলারশিপ যারা পায় যাতে শতভাগই এখানে আসতে পারে, বা যাদের টাইম কনজিউমটা অনেক কম হয়। এটাই আর কি। ঠিক। আদনান ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে কাজাকিস্তানের আসলে লিভিং এনভায়রনমেন্টটা কেমন, বা লিভিং যে আপনার কস্ট, ওই কস্টটা আপনার কি রকম যাচ্ছে, বা আপনার কি রকম মানুষের জন্য পড়ে, যদি এই বিষয়ে একটু বলতেন কথা। কাজাকিস্তান আসলে আমরা যদি এটা বেশ অপরিচিত দেশ, বাট এখানে আমি আসার পর যে জিনিসটা দেখলাম যে এরা বিশেষ করে আমার সিটি যেটা আলমাতি, সেটা কিছুটা ইউরোপিয়ান দাচের, মানে তারা ওই জিনিসটা ওই টাইপের লাইফস্টাইল গুলোই ফলো করে, এই জন্য জিনিসপত্র বা জি আদনান ভাই, শোনা আনুমানিক দ্বিগুণ বা হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে কি শোনা যায়? জি জি শোনা যাচ্ছে, আপনার বলতে থাকুন। এক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় অনেক সময়, আহ, মানে জিনিসপত্রের দাম বা থাকা খাওয়া। বাট যারা স্কলারশিপ পাবে তারা হচ্ছে ডর্মে থাকলে ডর্মটা অনেক বেশি চিপ থাকে, সো মোটামুটি ম্যানেজ করা যায় আর কি। এখানে কেউ যদি স্কলারশিপ পায় নাই, কিন্তু স্কলারশিপ ছাড়া বিনা নিজের খরচে যদি আসতে আসতে চায়, তাহলে তার জন্য আসলে বিষয়গুলো কিরকম থাকে, বা খরচ, অ্যাপ্লিকেশন এগুলা কিরকম। সেলফ ফান্ডে আসলে আসলে অনেক জিনিসগুলো এখানে মানে টাফ হয়ে যাবে। আমি প্রথমে বলতে চাই, সেলফ ফান্ডে আসলে প্রথমে ইউনিভার্সিটি পে করা লাগবে, বিশেষ করে আলফারাব ইউনিভার্সিটি অনেক কস্টলি। সো তার টিউশন ফিটা একটু বেশি হয়ে যায়, আনুমানিক 4-5 লাখ বা এই টাইপের বছরে আর কি থাকে। এবং থাকাটাও তখন হচ্ছে সে ডর্মে থাকতে পারবে না, তার বাইরে থাকতে হবে। বাইরে থাকা খাওয়া মিলিয়ে মোট 15-20 হাজার বা 15,000-এর মতো মাসিক খরচ হয়ে যায়, অনেক সময় 20,000 হয়ে যাবে। সো তখন একটু বেশি টাফ হয়ে যায় তার জন্য সবকিছু মেনটেন করা। আপনার এখানে কি পার্ট টাইম জব করার বা ইনকামের কোনো সুযোগ আছে? জব অফিসিয়ালি ইলিগাল, বাট স্টুডেন্টরা করে আর কি, সবাই মোটামুটি করে, মোটামুটি করা যায় হালকা পাতলা, তেমন একটা কেউ ঝামেলা যদি হয় না। আপনার হালকা পাতলা জব করে পার্ট টাইম, ইলিগাল বা লিগাল যে কোনো ভাবেই, তাহলে তার মান্থলি আর্নিং কিরকম হবে? $500 করতে পারবে চাইলে মান্থলি ইনকাম। তাহলে তো তাইলে এই মান্থলি আর্নিং দিয়ে সে তার পুরো খরচ চালাতে পারবে। তখন $500 দিলেও আর কি টাফ হবে তার জন্য, আমি যতটুকু বুঝতেছি। কারণ সেলফ ফান্ডে আসলে তার রেজাল্ট মেনটেন করতে হবে। এরপরে লাইফে আসলে যখন মানে তুমি সেলফ ফান্ডে নিয়ে আসবে, তখন তোমার লাইফের কাছে, তোমার নিজের কাছে অনেক এক্সপেকটেশন থাকবে যে তুমি কি করতেছো, তোমার গ্রোথ কতটুকু হইতেছে। তুমি প্রেসারে থাকবা সবসময় যে তোমার টিউশন ফিটা হইতেছে কিনা। সো এগুলো মিলে বেশ, যারা আসে আর কি আমি দেখছি সেলফ ফান্ডে, তারা বেশ দখলে যায়। অনেকে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে দেয়, বা এই টাইপের জিনিসগুলো ঘটে। এক্ষেত্রে স্কলারশিপ নিয়ে যারা আসে তারা বেশ সেফে থাকে আর কি। আদনান ভাই, আমাদের কাছে কমেন্টে একটা কোয়েশ্চন আছে, সেটা হলো কি, যে ইউনিভার্সিটি গুলার অ্যাকসেপ্টেন্স রেট অনেক হাই, মানে সহজে চান্স পাইতে পারবো, ওই ইউনিভার্সিটি গুলা যদি একটু মেনশন করতেন কয়েকটা নাম। এটা আমি নিয়ে বলতে চাই, আসলে এটা বেশ একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপের জন্য। যেমন আমরা হচ্ছে অনেকগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ বা ওয়ার্ল্ডের যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে দেখি যে একটু ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি হইলে রিজেক্ট হয়ে যায় বা অ্যাকসেপ্ট হয় না। বা আমি যদি ভিলেজ সাইডের বা অন্য সাইডের ইউনিভার্সিটি গুলো চুজ করি, আমার হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেটটা অনেক বেড়ে যায়। বাট কাজাকিস্তান স্কলারশিপ একমাত্র যেটা হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইড, সেটা হচ্ছে আপনি যে কোনো ইউনিভার্সিটি চুজ করেন, এটা হচ্ছে একবারে র্যাঙ্কের শেষ দিকের ইউনিভার্সিটি হোক বা প্রথম দিকের ইউনিভার্সিটি হোক, সেক্ষেত্রে তারা ইউনিভার্সিটির উপর কোনো মানে ডিপেন্ড করে না তোমার রেজাল্টটা। তুমি যদি আলফাবেট চেষ্টা করো, অ্যাপ্লাই করো, যেটা হবে, বা অন্য যে কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, সেম অ্যাকসেপ্টেন্সেস। এমনকি আমার ইউনিভার্সিটি আমি যেটা দেখছি যে সবচেয়ে বেশি স্টুডেন্টস এখানেই আসে। সো এক্ষেত্রে হচ্ছে তুমি তোমার প্রেশন এবং তোমার হচ্ছে ইউনিভার্সিটি সার্চ দিয়ে যেটা তোমার জন্য সবচেয়ে বেশি পছন্দ হবে সেটা অ্যাপ্লাই করবা। কখনোই কোনো রিজেক্ট আসে না সাধারণত কোনো ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন, আমাদের কাছে আরেকটা কমেন্ট আছে, সেটা হলো কি, যারা এখন এইচএসসি 21 ব্যাচ, ওরা কি স্কলারশিপের জন্য কি কোয়ালিফাইড কিনা? হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো এজ লিমিট নাই। অনেকে হচ্ছে আগের বছরে দেখেছি আমরা হচ্ছে অনেক মানে সিনিয়ররা আসার সুযোগ পেয়েছে। সো এক্ষেত্রে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এজ কোনো লিমিট নাই। যেকোনো বেচই চাইলে এপ্লাই করতে পারবে। তাহলে যদি কারো গ্যাপ ইয়ার থাকে, 2 বছর কিংবা 3 বছরের গ্যাপ ইয়ার থাকে, তাহলেও সেটা কোনো সমস্যা হবে না? না, আশা করা যায় কোনো সমস্যা হবে না। এখানে অনেকেই গ্যাপ ইয়ার নিয়ে আসছে অলরেডি। এই ক্ষেত্রে আরেকটা বিষয়, এখানে আমরা ট্রান্সফার অ্যাপ্লিকেশন করে কেউ আসতে পারবে কিনা? যেমন আমি যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে 1 বছর বা 2 সেমিস্টার কমপ্লিট করি, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো নাকি ট্রান্সফার স্টুডেন্ট এসে? স্কলারশিপের ক্ষেত্রে এই ধরনের কোনো সুবিধা নাই। স্কলারশিপ যদি পাওয়া তাহলে হচ্ছে প্রথম থেকে শুরু করা লাগে, যেটা কোনো ট্রান্সফার বা এক্সচেঞ্জের কোনো সুযোগ সুবিধা নাই।
তবে যদি কেউ সেলফ ফান্ডে আসতে চান তাহলে হচ্ছে ইউনিভার্সিটিকে মেইল দিতে হবে, এবং ওই ক্ষেত্র বিশেষে যদি ওই ইউনিভার্সিটি পারমিট দেয় তাহলে হচ্ছে এটা পসিবল। আপনার এখানে সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলার আসলে কোয়ালিটি কেমন? অনেক ক্ষেত্রে শুনে থাকি যেমন ওই দেশে ভালো সায়েন্স আর্টস এর জন্য আপনার ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ভালো সাবজেক্ট আছে, কিন্তু সায়েন্সের জন্য ভালো সাবজেক্ট নাই, ফিজিক্স বলেন ম্যাথ বলেন, ভালো রিসার্চ অপরচুনিটিস নাই। এই ক্ষেত্রে কাজাকিস্তানের অবস্থাটা কেমন? এক্ষেত্রে একটা সুবিধা আছে যে কাজাখস্তানে আমি যতটুকু এখন পর্যন্ত মানে আমার অভিজ্ঞতা দিয়ে যতটুকু জানি যে এমন কোনো সাবজেক্ট নাই সায়েন্স রিলেটেড যেটা মানে ইউনিভার্সিটিতে নাই, মানে যে কোনো সাবজেক্টই চাইলেই এটা খুঁজে বের করা সম্ভব। হয়তো মান নিয়ে একটু প্রশ্ন আসতে নতুন ভাবে তারা এড করতেছে, আহ হয়তো কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন থাকতেই পারে, বাট সবগুলা সাবজেক্ট সায়েন্সের সবগুলা সাবজেক্টই পাওয়া যাবে। এমনকি আমি যতটুকু জানি যেমন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে আইটি রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টই আছে, বিশেষ করে আলফাবেটেই অনেকগুলো সাবজেক্টই পাওয়া যায় মোটামুটি। জি আদনান ভাই, আরেকটা প্রশ্ন হলো কি, বাংলাদেশ থেকে যারা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আসতে চায় তাদের এইটা টেনশন থাকে যে স্কলারশিপ পাইলে আমি যদি ভালো জিপিএ মেনটেন করতে না পারি তাহলে কি আমার স্কলারশিপ বাতিল হয়ে যাবে কিনা, এইরকম অনেক জিজ্ঞাসা থাকে। তো এই ক্ষেত্রে আপনার যদি রেজাল্ট কোনোভাবে ইউনিভার্সিটিতে ফল করে তাহলে কি আপনার ভিসা বা স্কলারশিপ বা ইউনিভার্সিটিতে এডমিশন অবস্থা থাকার কোনো ইস্যু আছে কিনা, এই রিলেটেড যদি কিছু বলতেন। এক্ষেত্রে দুইটা জিনিস আছে। প্রথমে তাদের বেসিক যে রুলস যেটা হচ্ছে 70% মার্ক পাওয়া লাগবে। স্কলারশিপ যে স্টাইপেন্ড দেয় তারা হচ্ছে মান্থলি আমাদের একটা স্টাইপেন্ড আসে, এবং প্রতি সেমিস্টারে যদি সবগুলো সাবজেক্টে 70-র উপরে থাকে তাহলে হচ্ছে স্টাইপেন্ডটা কন্টিনিউ হবে। এবং কেউ যদি 50-এর কম পায় তাহলে হচ্ছে তার স্কলারশিপটা বাতিল হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো যে সবাই মোটামুটি বেশ ভালো মার্ক তোলা সম্ভব, ইউনিভার্সিটি এই ক্ষেত্রে বেশ হেল্পফুল। সবাইকে একটা ভালো রেজাল্ট, অনেকের দেখা যায় যে 90-র আশেপাশে রেজাল্ট থাকে। সো এটা নিয়ে আসলে খুব একটা টেনশনের বিষয় না। ক্ষেত্র বিশেষ কিছু ইউনিভার্সিটি আছে যেটা একটু হার্ডলি দেখে, ওইগুলো একটু এভয়েড করলেই হয়। এবং আরেকটা জিনিস বলা যায়, মেডিকেলে একটু কঠিন হয় তাদের, যেহেতু মানে জীবন নির্ভর একটা সাবজেক্ট, সো এক্ষেত্রে হচ্ছে তারা বেশ স্ট্রিক্টলি দেখে। ওই দুই একটা জায়গায় একটু কঠিন হয়, বাট এটা 70% ইজ ভেরি ইজি। এবং কারো হচ্ছে স্কলারশিপ বাতিল সাধারণত হয় না, হইলেও এক সেমিস্টার জন্য স্টাইপেন্ডটা যায়, আবার পরের সেমিস্টারে হচ্ছে সে চাইলেই হচ্ছে 70-র উপর মার্ক তুললে তার স্টাইপেন্ডটা কন্টিনিউ হয়ে যাবে। এখানে আমার একটা প্রশ্ন ছিল, আপনি মেডিকেলের কথা বলছেন, বাংলাদেশ থেকে অনেকে আছে যারা খুব ডেডিকেটেড ভাবে মেডিকেলের জন্য পড়াশোনা করে মেডিকেল এডমিশনের জন্য, কিন্তু আলটিমেটলি আমাদের সিট কম বা যে কোনো কারণে চান্স হয় না। ঠিক ওদের ক্ষেত্রে ওরা কি ফুল স্কলারশিপ নিয়ে মেডিকেলে এসে পড়তে পারবে? মেডিকেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে এখানে। মানে অ্যাপ্লিকেশন প্রসেস সবকিছুই একদম সেম, জাস্ট যখন সাবজেক্ট চুজ করা হবে তখন হচ্ছে মনে করো আলফাবেটে মানে আলফাবেট মেডিকেল মেডিসিন আছে, মেডিসিন নিয়ে পড়া যায়, আলাদা একটা ক্যাম্পাস আছে আমাদের। সো সাবজেক্ট চুজ করার জন্য সময় জাস্ট জেনারেল মেডিসিন বা এই টাইপের সাবজেক্ট যেগুলো আছে, এমবিবিএস যেগুলো, সো এগুলো চুজ করলেই হচ্ছে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে সবাইকে একসাথেই এই 550 জনের মধ্যেই আর কি নেওয়া হয়। এবং মেডিকেলে একটা সুবিধা আছে, স্টাইপেন্ডের পরিমাণটা একটু বেশি থাকে। নরমালি যেমন আমি $100 পাই, মেডিকেলে যারা পড়ে তারা $150 মতো পায়, বাট মেডিকেলে পড়াটা একটু টাফ হয়ে যায়। সো যারা মেডিকেল নিয়ে বাংলাদেশে আসলে অনেকেই মানে মেডিকেল পড়তে ইচ্ছুক, বাট আমাদের যেহেতু সিটের সংখ্যা অনেক কম, অনেকে হচ্ছে হতাশ হয়ে যায়। সো তারা আসলে ট্রাই করতে পারেন, বাট এক্ষেত্রে একটা জিনিস বলে রাখতে পারি যে মেডিসিন পড়াটা একটু বেশি হার্ড হবে। সো আপনি হচ্ছে এনাফ মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এখানে আসা লাগবে, কারণ বিদেশের একটা পরিবেশ আছে। সব মিলিয়ে যদি এনাফ ডেডিকেশন থাকে তাইলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে পড়াশোনার আপনার মিডিয়ামটা কি, ইংলিশ নাকি রাশিয়ান ভাষা, কোনটা? এখানে পড়াশোনার ৩টা মিডিয়াম আছে আমাদের। একটা হচ্ছে কাজাক, রাশিয়ান, ইংলিশ। সো সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই হচ্ছে ইংলিশে থাকে, সবারই ম্যান্ডেটরি ইংলিশ মানে মিডিয়াম ইংলিশ থাকে। আর এক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে অনেক ফুল ফান্ডেড স্কলারশিপে দেখা যায় যে তাদের ভাষা শিখে হচ্ছে ওই ভাষায় কোর্স করা লাগে, যেটা একটা টাইম কনজিউমিং, এবং হচ্ছে একটা নতুন ভাষা শিখে আসলে ওইভাবে ভালোভাবে কন্টিনিউ করা যায় না। বাট কাজাকিস্তানে এই ধরনের কোনো কিছুই নাই, জাস্ট ম্যান্ডেটরি একটা কোর্স থাকে। যেমন 5 ক্রেডিটের দুইটা সেমিস্টারে 5-5 10 ক্রেডিট থাকবে, তুমি রাশিয়ান বা কাজাকিটা চুজ করা যায়। এবং ইংলিশ এবং রাশিয়ান দুইটাই তারা 5-5 10 ক্রেডিট করে প্রতি দুইটা সেমিস্টার পড়াবে। এরপরে হচ্ছে আর কোনো রাশিয়ান নাই বা কাজাক নাই, সবগুলা ইংলিশ, এবং মিডিয়ামটা ইংলিশই থাকে সবসময়। জি আদনান ভাই, আমাদের কাছে একটা কোয়েশ্চন আছে।
সেটা হলো কি, ফার্স্টে যে ইউনিভার্সিটিতে যাব, পরে ক্ষেত্র বিশেষে কি ইউনিভার্সিটি চেঞ্জ করার সুযোগ আছে কিনা? না, এটা টাফ হয়ে যায়। যেমন বিশেষ করে এক্ষেত্রে হচ্ছে স্কলারশিপ রিলেটেড যেহেতু, এক্ষেত্রে স্কলারশিপ বাতিল হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় ইউনিভার্সিটি মানে রাজি হয় না। সো এটা একটু টাফ হয়ে যায় অনেক সময়। এটা মানে পসিবিলিটি নাই বললেই চলে আরকি এরকম। জি, আরেকটা কোয়েশ্চেন নিয়ে নেই। সেটা হলো কি, একজন বলছে মান্থলি স্টাইপেন্ড ইজ নট এনাফ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কুড উই ডু পার্ট টাইম জব? এটার উত্তর আপনি আগেই দিয়ে দিয়েছেন, যে লিগাল ভাবে করার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে। যারা মান্থলি স্টাইপেন্ড কি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এনাফ না, বা আপনার কি কষ্ট হয়ে যায় চলতে খুব? এক্ষেত্রে ২ টা জিনিস। যদি মনে করো আমি কেউ একজন এসেই ইউনিভার্সিটির ডর্মে উঠে গেল, তাহলে হচ্ছে ডর্মের ফি যেটা মনে করো $১০০ একটা ব্যাচেলর একজন স্টুডেন্টস এর জন্য $১০০ স্টাইপেন্ড দেওয়া হয়। ডর্মের ফি হচ্ছে তখন $৫০ দেওয়া লাগে। বাকি $৫০ থাকে। সো খুবই যদি সিম্পলি একটা লাইফ লিড করা যায় তাহলে হচ্ছে $৫০ এ চলে যাবে মোটামুটি। হালকা খাবার-দাবার করলেই হয়ে যাবে। বাট যদি একটু খুব এক্সপেন্সিভ অনেকে আছে ভালো লাইফ লিড করতে চান বা এরকম অনেকেই থাকে। তাদের জন্য মানে এক্সট্রা টাকা দরকার হবে। এক্ষেত্রে হচ্ছে জব করে বা দেশ থেকে টাকা এনে এটা ম্যানেজ করতে হবে। জি আদনান ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো কি, এখানে আপনার আসলে একাডেমিক প্রেশারটা কিরকম ইউনিভার্সিটিতে? কাজাকিস্তানের ইউনিভার্সিটি গুলা আহ, এক্ষেত্রে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। বাট আমি যতটুকু দেখেছি যে আলফারেব ইউনিভার্সিটি বেশ অতটুকু প্রেশার দেওয়া হয় না, মোটামুটি স্মুথলি সবকিছু চলে। আমাদের রেগুলার ক্লাসে যেতে হয়, এটা একটা ম্যান্ডেটরি জিনিস। যেমন ক্লাসের উপরে মার্ক থাকে, প্রেজেন্টেশন সেমিনার এগুলোর উপরেই মোটামুটি 3 ভাগের 1 ভাগ 2 ভাগ মার্ক থাকে এগুলোর উপর। এবং পরীক্ষাতে মাত্র 1 ভাগ মার্ক থাকে। সো যেহেতু যদি কেউ রেগুলার ক্লাস করে, রেগুলার ক্লাস অবশ্যই করতে হবে। ক্লাস করলে আসলে মোটামুটি তার পড়ালেখা মানে হালকা স্কুলের মতো অনেকটা আরকি চলে যাবে। মোটামুটি অত বেশি প্রেশার থাকে না। কোন টেনশন থাকে না আমাদের। আর এখানে আপনার প্রফেসররা আসলে কিরকম থাকে? স্টুডেন্ট ফ্রেন্ডলি না অনেক বেশি স্ট্রিক্ট? আমি এখন পর্যন্ত স্ট্রিক্ট কাউকে পাই নাই। বাট এখানে অনেকেই আছে। আমার বিশেষ করে আমার ফ্যাকাল্টিতে আমি যেটা দেখেছি অনেকে হচ্ছে আমার অনেক ফ্রেন্ডলি। মানে আমি হচ্ছে কোন বিপদে পড়লে এদেরকে আসলে সাপোর্ট পাওয়া যায় সবসময়। আবার কিছু আছে যেমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা অনেক বড় প্রবলেম। কিছু আছে প্রফেসর আছেন যাদের হচ্ছে ইংলিশ লেভেলটা অত বেশি ভালো না। বা যারা মনে করো এখানে ৩ টা মিডিয়াম আছে। কাজাকরা হচ্ছে অনেক সময় কাজাকরা মোটেও ইংলিশে ভালো না। সো তাদের সাথে যখন কমিউনিকেট করতে হয় মনে করো ফ্যাকাল্টির ডিন বা এই টাইপের যারা আছে অনেক সময় দেখা যায় ওনারা ইংলিশে অত বেশি ভালো না, তখন একটু টাফ হয়ে যায়। বাট যারা ইংলিশ ভালো পারে দেখা যায় ম্যাক্সিমামই খুব ফ্রেন্ডলি থাকে। জি আদনান ভাই, আরেকটা প্রশ্ন হইল কি, আপনার অনেক সময় লোকাল, আপনারা তো আউটসাইডার ইন্টারন্যাশনাল, অনেক ক্ষেত্রে অনেকে যারা লোকাল থাকে, আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা রেসিজমের শিকার হন, কিংবা অনেক ক্ষেত্রে যে ইউনিভার্সিটির লোকাল স্টুডেন্ট আছে ওরা দেখতে পারে না, বা ওরা অনেক প্রবলেম করে। এই ক্ষেত্রে কাজাকিস্তানের আসলে অবস্থাটা কিরকম? এক্ষেত্রে কাজাকিস্তান কমপ্লিটলি সেফ। আমি যতটুকু কাজাক মানে মানুষদের মেন্টালিটি দেখলাম এরা হচ্ছে কখনই মানে এগ্রেসিভ না, এরা বেশ শান্ত। মানে হয়তো মনে কিছু রাখতে পারে সেটা, এটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট সামনাসামনি হচ্ছে তারা বেশ পলাইট, কখনোই মানে কোনো কিছুতেই যুক্ত হবে না। মানে তারা ঝামেলা আর কি সম্পূর্ণ এভয়েড করে, তারা নিজেরাই এভয়েড করে চলে। তুমি যদি ঝামেলা করতে চাও তারপরে তারা করে না সাধারণত। আর রেসিজম নিয়ে আসলে রেসিজম এভাবে কখনোই মানে অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় এভাবে কখনোই হয় না। বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আসলে কাজাকরা অনেক সময় আমাদেরকে ইন্ডিয়ান ভাবে। এটা বাংলাদেশের জন্য বেশ বিশাল প্রবলেম, যেটা আমি সবসময় ফেস করি। মাঝে মধ্যে অনেকে আফগান বলে, অনেকে ইন্ডিয়ান বলে। বিশেষ করে তারা ইন্ডিয়ানদের মোটেও পছন্দ করে না। তো আমাদেরকে অনেক সময় ভাবে। আবার আমরা যখন মানে তাদের সাথে যোগাযোগ কথা বলা শুরু করি বা সালাম টালাম দিলে তখন মুসলমান যখন শুনে তখন বেশ মানে আন্তরিকতার সাথে তারা গ্রহণ করে। সো মানে তখন লাগে আর আসলেই লাগে যে আমাদের দেশের ভাইয়ের মতোই। সো এক্ষেত্রে বেশ ভ্রাতৃত্ববোধ আছে তাদের মধ্যে। রেসিজম নিয়ে খুব একটা প্রবলেম আমরা ফেস করতে হয় না। আপনার আসলে কাজাকিস্তানের ইউনিভার্সিটির ভিতরে কিংবা ইউনিভার্সিটির বাহিরে জীবনের নিরাপত্তাটা কিরকম, লাইফ সেফটি? আর দ্বিতীয় দ্বিতীয় জিনিসটা জানতে চাই, সেটা হলো কি ওখানে আইন কিরকম? আইন কি অনেক বেশি স্ট্রিক্ট, নাকি বাংলাদেশের মতন একটু লুজ, আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন? আলহামদুলিল্লাহ সেফ। আসলে ঘটনা তো অনেক কিছুই যেকোনো সময় ঘটতে পারে, এটা তো আর সব জায়গায়। বাট সেফ এটা সব জায়গায় ইউনিভার্সিটির ভিতরেও আলহামদুলিল্লাহ আমরা সেফ সম্পূর্ণ। আর বাইরেও হচ্ছে মোটামুটি কোনো ঝামেলা নাই আমাদের। আর আইনের দিক দিয়ে পুলিশ আসলে দেখা যায় যে
তাদের মানে এখানে কাজাখস্তানে অপরাধটা অত বেশি মানে সচরাচর হয় না। এই ক্ষেত্রে পুলিশকে খুব একটা বেশি দেখা যায় না। সো মোটামুটি আরকি ঝামেলা যেহেতু হয় না, পুলিশও তার দিকে থাকে, আমরা আমাদের দিকে থাকি, এরকমই আরকি চলতেছে। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটা হলো গিয়ে যে স্কলারশিপ দেওয়া হবে তাতে কি কোনো ইন্টারন্যাশনাল সম্পর্ক আইআর সাবজেক্টই আছে, ইন্টারন্যাশনাল রিলেশন? হ্যাঁ, ইন্টারন্যাশনাল রিলেশনস সাবজেক্ট আছে এখানে। ওইগুলো সাবজেক্ট আসলে আপনার কাজাকিস্তান থেকে একটা ইউনিভার্সিটির যে কোনো ডিগ্রি নিয়ে বের হলে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার ওই ডিগ্রির ভ্যালুটা আসলে কিরকম থাকে? অনেক ক্ষেত্রে যেমন অনেক ইউনিভার্সিটি থাকে ওইখান থেকে আপনি পাশ করা কিংবা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বের হইলে আপনার ডিগ্রির কোনো ভ্যালু থাকে না। এই ক্ষেত্রে আপনার কাজাকিস্তানের কেমন? এটা অবশ্যই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে। যে ইউনিভার্সিটিকে যে চুজ করবে তার আগে অবশ্যই এই জিনিসটা এনশিওর হওয়া দরকার যে আমার ইউনিভার্সিটি ওয়ার্ল্ডলি কতটা রিকগনাইজ। তবে আমি যতটুকু আমি যে ইউনিভার্সিটি পড়ি আরকি, আমার ইউনিভার্সিটি দেখি যে মানে তারা এইটা নিয়ে বেশ ফোকাস যে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিভাবে আগানো যায় বা বেস্ট রিকগনাইজই বলা যায়। সো সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই অনেক বেশি। এক্ষেত্রে এটা অনেক জায়গায় আসলে খুব সাদরে গ্রহণ করে। এক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হবে না। আর একান্ত যারা আসবেন এখানে অবশ্যই ইউনিভার্সিটি এগুলো আসার আগে ইউনিভার্সিটি রিসার্চ করবেন এবং করে দেখবেন যে এই ইউনিভার্সিটির এই সাবজেক্টটা আসলে কি ওয়ার্ল্ড রিকগনাইজ নাকি, এটা দেখলে রিভিউ দেখলেই আসলে বোঝা যাবে। আর আমি যতটুকু জানি যে সব মোটামুটি এটা বেশ ভ্যালুয়েবল, কোনো প্রবলেম হয় না আসলে। আদান ভাই, আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে আপনার সাবজেক্ট রিসার্চের ক্ষেত্রে বা কোন ইউনিভার্সিটি আমি চুজ করবো এটা কি আসলে রাইট কিনা, অনেক ফেসবুকে গ্রুপ আছে, ব্লগস আছে, অনেক ক্ষেত্রে অনেক মিস ইনফরমেশনও থাকে। আপনার মতো সবচেয়ে রিলায়েবল সোর্স কোনটা ইউনিভার্সিটি সম্পর্কে জানার? কাজাকিস্তান আসলে অনেক একটা নতুন বলা যায় যে আমাদের জন্য। বিশেষ করে আমি তো মাত্র ২০২২ থেকে মনে করো আমি পড়ালেখা শুরু করছি। আমি যখন আসছি তখন আমার কাছে মানে কোনো ইনফরমেশনই ছিল না। যেমন এর আগে আসলে কেউ আলফাবেটে পড়ে নাই এখানে। আর এখন অনেকেই আসতেছে। সো ১ম এ তাদের সাথে একটু যোগাযোগ করা যায়। যেমন আমাদের Facebook গ্রুপ আছে বা আমার YouTube চ্যানেল আছে। এক্ষেত্রে ভর্তি প্রসেসটা নিয়ে আরকি কোনো কোয়েশন থাকবে না কারোরই। আমরা সবাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে হেল্প করে ট্রাই করি সবাইকে। আমি চাই যে অনেক বাংলাদেশীরা আসুক এখানে। যেহেতু এটা নতুন যে সুযোগ আছে, অবশ্যই আমি চাই যে একটু একটা হলেও বাঙালি বেশি আসুক এখানে। আর ইউনিভার্সিটি রিসার্চ এর ক্ষেত্রে এটা আমি আসলে দায়িত্ব দিতে চাই যে নিজেকে, যে আসতে চায় তার এই ধরনের মানে একটা যোগ্যতা থাকা দরকার যে আমি ইউনিভার্সিটিটা সার্চ করে আমি এই জিনিসটা নিয়ে বিস্তারিত জানবো। কারণ এইটা যদি না থাকে তাহলে এখানে আসার পর তো অনেক কিছুই করতে হবে। সো এটা নিয়ে একটু ঝামেলা হবে। তো আমার পরামর্শ থাকবে যে অ্যাডমিশন নিয়ে যেকোনো হেল্প বা স্কলারশিপ নিয়ে যেকোনো হেল্প থাকলে আমাদের কাছ থেকে নেওয়া। ফেসবুক গ্রুপ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে বা অনেকগুলো ইউটিউব চ্যানেলই আছে। আর সাবজেক্ট রিলেটেড হচ্ছে সবগুলো সাবজেক্টই আছে, বাট তুমি হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওই সাবজেক্টের রিভিউ, ওই সাবজেক্টে কতজন বিদেশি গিয়ে যাচ্ছে বা কি টাইপের কি করতেছে এগুলো চাইলেই পাওয়া যায়। এগুলো একটু নিজে নিজে ঘাটাঘাটি করলেই আমি মনে করি যে পাওয়া যাবে। এবং কারো প্রতারণা এখানে হচ্ছে, কারো প্রতারণা বা কারো নিয়ে যে কারো কাছ থেকে হেল্প নিতে হবে এই ধরনের কোনো বিষয় যাতে এভয়েড করা যায়, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো হয়। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো কি কাজাকিস্তান কি ধর্মীয়ভাবে আসলে অনেক বেশি কনজারভেটিভ? কাজাকিস্তান আসলে সোভিয়েত রাশিয়ার একটা দেশ ছিল। সো সেকুলারদের একটা বেশ মানে ভয়াবহ একটা কাল ছিল এখানে। এই জন্য আলমাতি বিশেষ করে হচ্ছে অনেকটা ইউরোপিয়ান টাইপের ধাঁচে চলে গেছে এখন। ইসলামিক রিলিজিয়াস আসলে যদি কেউ চিন্তা করে তাহলে এটা অত বেশি রিলিজিয়াস না, কখনোই মানুষরা অত বেশি ধার্মিক না। বাট একটা জিনিস আমি খুবই বেশি অবাক হয়েছি যে মানুষ ধার্মিক না হইলেও যখন আমরা শুনে যে আমরা মুসলিম, তখন মানুষ বেশ এটা নিয়ে অবাক হয় এবং সালাম টালাম দিয়ে একবারে বেশ মানে সাধারণ গ্রহণ করে। এটা একটা বেশ ভালো দিক আছে কাজাখস্তানে। বাট রিলিজিয়াস দিক দিয়ে তারা অত বেশি রিলিজিয়াস না, বা মসজিদ গুলো একটু দূরে দূরে হয়ে যায়, একবারে যে বাড়ির পাশেই মসজিদ পাওয়া বা এই টাইপের সুযোগ সুবিধা একটু কম আর কি। জি, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো কি কাজাকিস্তান যেহেতু একসময় সোভিয়েত ইউনিয়নের একটি পার্ট ছিল এবং কাজাকিস্তান রাশিয়া এবং কাজাকিস্তানের বর্ডারও কাছাকাছি, ঠিক এই ক্ষেত্রে কি কাজাকিস্তানের ভিতর রাশিয়ান কোনো প্রভাব দেখা যায়? এটি হলো গিয়ে প্রথমটি। আরেকটি হলো আপনি, অনেকে কাজাকিস্তান বা ওই দিকে আসতে চায় না কারণ আপনার রাশিয়ার পাশে, অনেকে মনে করে যুদ্ধ বিধ্বস্ত দেশ বা যুদ্ধ হবে। এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলবেন?
কিন্তু ২ টা জিনিস আসলে জিওগ্রাফিক্যালি চিন্তা করলে কাজাখস্তানের অবস্থানটা বেশ একটা ভালো জায়গায় পড়ছে মোটামুটি। একদিকে চায়না আছে, আবার ইরান, আর কাস্পিয়ান সি, এরপরে হচ্ছে রাশিয়া। সো সব দিক দিয়ে মিলায় একটা মাঝামাঝি অবস্থানে আছে এবং বর্তমানে যে দিকটা চিন্তা করা যায় বেশ সেফ। কোনো কারোরই হচ্ছে একটা নিউট্রাল পলিটিক্স তারা ফলো করে যে এদিকেও যাওয়ার দরকার নেই, এদিকেও যাওয়ার দরকার নেই। সব দিকে মাঝামাঝি অবস্থানে আছে। আর রাশিয়ান প্রভাব বলতে আ অনেক ইউক্রেন যুদ্ধের পর হচ্ছে অনেক রাশিয়ানরা এখানে চলে আসছে। সো আমি বের হইলে আসলে রাশিয়ান দেখা যায় এবং কাজাখস্তান যেহেতু ভাষাটা হচ্ছে অনেকেই রাশিয়ান পারে, সো অনেক রাশিয়ান এখানে আসছে, যেহেতু একটু হিউমার চলছে যে রাশিয়া এখন সেফ না। সো অনেক রাশিয়ান এখানে চলে আসছে। বাট রাশিয়ানদের কোনো খুব একটা ওইভাবে প্রভাব বা যুদ্ধ বিধ্বস্ত এই টাইপের আসলে কোনো কিছুই নাই। এটা মোটামুটি সেফ একটা কান্ট্রি বলা যায়। আপাতত সেফ একটা কান্ট্রি বলা যায়, ভবিষ্যতে কি হবে সেটা জানা যায় না। বাট এক্ষেত্রে আমিও আসলে অনেক সময় শুনছিলাম আসার আগে যে যুদ্ধ বিধ্বস্ত নাকি। সো এটা আসলে একটা রিউমার জাস্ট। বেশ সেফ একটা কান্ট্রি, কোনো দিকে কোনো ঝামেলায় জড়াচ্ছে না এখন পর্যন্ত। যে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিও দিতে চায় না কাজাকিস্তান নাম শুনে। So, এটা আমি এটা অনেক তারপরে বলতে চাই, যদি কেউ সেফটি ইস্যু নিয়ে কোনো মানে কনসার্ন থাকে যে যুদ্ধ লাগবে কিনা বা আমার ওইখানে গিয়ে লাইফ সেফ থাকবে কিনা, বা ওইখানে কেউ রেসিজমের শিকার হবো কিনা, আমার মানে জীবন বাঁচাতে পারবো কিনা, এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে এটা আসলে কখনোই কোনো টেনশনের কোনো বিষয় না। অন্য দিকগুলো আসলে বিবেচনা করে এখানে আসা উচিত। এই ক্ষেত্রে সেফটি নিয়ে আমি মোটামুটি এটা এনশিওর করতে পারি যে এখানে সেফ থাকবে। আদনান ভাই, আমিও প্রায় 6 মাস যাবত আমেরিকাতে আছি। তো ওইখানেও আমি পুরো পরিবার থেকে অনেক দূরে আছি। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। লাইক আপনিও তো বাংলাদেশী, তো সারা জীবন একটা ফ্যামিলির মাঝে বড় হইছেন, ফ্যামিলি বাউন্ডিং এ থাকছেন, কিংবা পরিবারের সাথে ঈদ করছেন বা সময় কাটাইছেন। ঠিক এই ক্ষেত্রে আপনি যখন আসছেন, আপনার প্রায় 2 বছর হয়ে গেছে, এবং আপনার কি এরকম কোনো সময় আসছে অনেক স্ট্রাগল পিরিয়ড গেছে বা ফ্যামিলি মিস করতেছেন, হোম সিকনেস, ওই জিনিসগুলা যদি থাকে তাহলে কিভাবে ওই জিনিসটা থেকে বের হয়ে আসছেন? আমি ১ম এ যদি সমস্যার কথা চিন্তা করি আরকি এই দিক দিয়ে, তাহলে একটা রিলিজিয়াস দিকে একটা ব্যাপার আছে। যেহেতু আমরা বাংলাদেশে একটা মনে করি একটা সোসাইটি ছিল, একটা রেগুলার একটা রিলিজিয়াস প্র্যাকটিস করা খুবই ইজি ছিল আমাদের জন্য। যে আমরা যদি নাও চাইতাম তারপর আমাদের মানে করা হয়ে যেত অটোমেটিকই। বাট এখানে আসার আগে অবশ্যই এই দিকটা নিয়ে একটু চিন্তা করা উচিত। আমি ডেডিকেশন থাকতে হবে যে আমি একজন রিলিজিয়াস প্র্যাকটিসিং মুসলিম থাকবো। কারণ এখানে সুযোগ আছে, তুমি নিজের উপর চলে আসবে। কারণ তোমাকে কেউ বলবে না কিছু না। তুমি নিজেই চিন্তা করেই করতে হবে। সো এক্ষেত্রে এটা একটা মানে কনসার্নের বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, যদি এভাবে বলা ঠিক না, বাট আমরা যখন দেশ ছাড়ি তখন আসলে আমাদের একটা শক্ত অনেক অটোমেটিক্যালি একটা শক্ত ডেডিকেশন থাকে যে আমার কিছু আসলে করতে হবে। কারণ ওই তাড়না পাওয়ার পরই হচ্ছে আমি বাইরে আসার চিন্তা থাকে। সো এক্ষেত্রে আমার এই জিনিসটা শক্ত ডেডিকেশন থাকতে হবে যে আমি বিদেশে গিয়ে পড়ালেখা করতে হবে। আগে নিজেকেই প্রশ্ন করা উচিত যে আমি আসলে কি ৪ বছর বা ৪ বছর পড়ালেখা করবো একটা বাইরের জায়গায়, আমি আসলে ফ্যামিলিকে পাবো না। সর্বোচ্চ ১-২ মিনিট কলে কথা বলতে পারবো, কোনো অকেশনে থাকতে পারবো না, বা ২ বছরে একবার গিয়ে দেখা করব। এই জিনিসগুলো আসলে আগ থেকেই যদি চিন্তা করে আমি আসি, কারণ আসার পর যখন আমার মনে হবে যে আসলে আমার মা-বাবা আমার পাশে নাই, তখন আসলে দুর্বলতা কাজ করে। সো তুমি যদি স্ট্রংলি না আসো তাহলে এটা তোমার জন্য অনেক টাফ হবে। বাট তুমি যদি এভাবে ডেডিকেশন নিয়ে আসো যে আসলে আমার পড়ালেখা শেষ করতে হবে এবং আমার জীবনে আসলে একটা প্রেশার আছে, কিছু করতে হবে, তখন তোমার জন্য এটা খুব বেশি ইজি হয়ে যাবে অনেক ক্ষেত্রেই। আর কিছু সময় তো আসলে ফ্যামিলিকে মিস এটা স্বাভাবিক। এগুলা নিয়ে তো আসলে আমাদের আগাইতে হবে, এগুলো তো। আপনার কি এই ক্ষেত্রে প্রথম দিকে কোনো সমস্যা হয়েছিল পরিবেশের সাথে খাপ খাওয়াইতে বা ফ্যামিলি রিলেটেড হোম সিকনেস বলতে পারেন? না, আলহামদুলিল্লাহ আমার এইরকম কিছু হয় নাই। আমি এটা নিয়ে আসলে বেশ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। কারণ আমি এমন একটা জায়গায় আসছিলাম যে জায়গাটার নামও আমি আসলে আগে থেকে খুব বেশি জানতাম না। এবং এই জায়গায় আসলে আমার মানে আমার আশেপাশে বাঙালি ছিল না বললেই চলে। আমি দেখি নাই। এবং বাট আল্লাহ আসলে আমার সব জায়গায় আমি আল্লাহর কাছে অনেক সাহায্য চাইছি এবং এইজন্য হচ্ছে আমার ১ম বছরটা অসাধারণভাবেই কাটছে। এবং আমি এটা এখনো মাঝে মাঝে চিন্তা করলে আসলে আমি অবাক হয়ে যাই। বাট বর্তমান সময়ে আমরা যেহেতু অনেকেই আছি, বাঙালিরা কমিউনিটি একটা গ্রো হইতেছে। সো এখানে এখন যদি কেউ আসে তাহলে তার এই জিনিসটা আরো বেশি সহজ হয়ে যাবে তার জন্য, আমি আশা করি। জি আদনান ভাই, আমরা একটা প্রশ্ন নিয়ে নেই। আমাদের তাসতিফ ইসলাম সামি নামে একজন প্রশ্ন করেছে, কোন স্টুডেন্ট যদি ইউকে বা ইউএসএ না গিয়ে কাজাকিস্তানে অ্যাপ্লিকেশন করে তাহলে এটা আসলে কতটুকু ফ্রুটফুল, আর হলো কি এখানে সার্টিফিকেটের ভ্যালু কেমন, যেটি আপনি আগেই বলছেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছে যে এখানে কাজাকিস্তানে নাকি কাজাকিস্তানের শিয়া ভার্সেস সুন্নির কোনো কনফ্লিক্ট আছে কিনা তাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে। আচ্ছা, আমি ১ম এ তো ইউকে বা
এটা ডিপেন্ড করবে তোমার উপর। কারণ আমি প্রথমেই বলে রাখছি যে ফুল ফান্ডেড স্কলারশিপ আসা আর হচ্ছে ওই ওই টাইপের দেশগুলোতে যাওয়াটা একটু ডিফারেন্ট, দুইটা ওয়েটাই ডিফারেন্ট হয়ে যায়। যেমন এক্সাম্পল, কেউ যদি অস্ট্রেলিয়া যায় বা কেউ যদি ইউরোপের একটা দেশে যায়, ভালো একটা দেশে বা ইউএসএ তে যায়, তাহলে তার হচ্ছে তার জীবনটা এরকম থাকে, যদি আমি এখানে মোটামুটি সবকিছু পড়ালেখা শেষ করে সার্ভাইভ করতে পারি, তাহলে হচ্ছে আমার লাইফে একটা মোটামুটি একটা অবস্থানে চলে যাব। এক্ষেত্রে কাজাকিস্তানে এই সুবিধাটা অনেক কম। তুমি যখন এইচএসসি মানে ব্যাচেলর শেষ করবা, তখনও সেম একটা কোয়েশ্চেন থাকে যে আমার ফিউচারে কি হবে। কারণ এখানে অত বেশি টাইপের কিছু একটা করা যাবে না। আর আমরা যারা এখানে আসি বিদেশে, সাধারণত আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। তখন আমাদের চিন্তা ভাবনা থাকবে যে আরো কোন জায়গায় কিভাবে যাওয়া যায়। সো যদি কেউ ফুল ফান্ড স্কলারশিপ আসতে চায়, প্রথমেই তাকে এই ডেডিকেশন দিতে হবে যে আমি মনে করো যে আমার কোনো প্রেশার নিতে চাই না, আমি জাস্ট সরকারের টাকায় পড়বো এবং হচ্ছে একটা স্টাইপেন্ড পেয়ে আমি একটা বিন্দাস লাইফ লিড করবো, এবং আমি প্রেশার না নিয়ে জাস্ট পড়াশোনায়, একাডেমিক পড়াশোনায় ফোকাস করবো, কোনো চাকরি বা কোনো জায়গায় আমার যাওয়ার দরকার নাই। তখন তার জন্যই কাজাকিস্তানটা অনেক বেটার হবে। আর যদি কারো অন্য কোনো চিন্তা ভাবনা থাকে যে আমি হচ্ছে আমার ক্যারিয়ার নিয়ে আমার চিন্তা আছে, আমি 4 বছর পরে কি করবো না করবো এটা নিয়ে আমি কনফিউশন, তখন তো অবশ্যই ইউকে যাওয়া তার জন্য আসলে বেটার হবে, অবশ্যই এটা বলা যায়। আর শিয়া বা সুন্নির যেটা কনফ্লিক্ট, কাজাকিস্তানে কখনোই কোনো এই ধরনের কোনো কনফ্লিক্ট নাই। কাজাকিস্তানে আমি যতটুকু জানি যে যতজন মুসলমান আছে সবাই হচ্ছে মানে স্পেসিফিক্যালি বললে হানাফি মাযহাবের সবাই 100%, এটা তারা মানে বলেই যে আমরা সবাই হানাফি। সো এটা নিয়ে আসলে কারো কোনো ঝামেলা নাই। আর জিওগ্রাফিক্যাল কারণেও সবগুলাই মোটামুটি কোনো এই দিক দিয়ে কনফ্লিক্টের দিক দিয়ে আসলে আমি এখন পর্যন্ত কনফ্লিক্ট যুগে পড়ে নাই। এই ক্ষেত্রে যদি আপনি অন্য কোনো মাযহাবের হন তাহলে কি কোনো সমস্যা হয় কিনা? না, না, কখনোই কোনো সমস্যা হয় না। তারা আসলে খুব বেশি জানে না। জাস্ট ওইটাই আরকি তারা বলে যে আমি হানাফি মাযহাবের আছি, গল্প করলে আরকি এতটুকু পর্যন্ত বলতে পারে। এর বাইরে আসলে খুব একটা তারা নিজেরাও জানে না। সো ঝামেলা করে আসলে প্রশ্ন একটা ওইটা তেমন একটা। আমাদের ক্লাসের কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো কি কাজাকিস্তানে কি মেডিকেলের পর মানে এমবিবিএস ডিগ্রির পর আপনার কোনো ফ্যাসিলিটি আছে কিনা আফটার মেডিকেল? কাজাখস্তানে মেডিকেলে একটা ঝামেলা আছে বাংলাদেশের জন্য, এটা বলা উচিত। যেমন বাংলাদেশে বিএমডিসি যেটা অ্যাপ্রুভড, অনেক অ্যাপ্রুভ থাকলে হচ্ছে বাংলাদেশে প্র্যাকটিস করা যায়। সো কাজাখস্তানের যে মেডিকেল যেটা সার্টিফিকেট, সেটা এখন পর্যন্ত বিএমডিসি অ্যাপ্রুভ হয় নাই। সো এখানে যদি কেউ মেডিকেল মানে এমবিবিএস শেষ করে, তাহলে তার দুইটা ওয়ে থাকবে, যে কাজাখস্তানে কোনো জব নেওয়া, অথবা তাকে হচ্ছে অন্যান্য কোনো দেশে গিয়ে চাকরি খোঁজা বা এই টাইপের প্রসেস। বাংলাদেশে সে প্র্যাকটিস করতে পারবে না। ও জি, আদনান ভাই, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম সেটা হলো কি আপনার আন্ডার গ্রাজুয়েশন পর আপনার জব ফেসিলিটিটা কিরকম, পাশাপাশি আপনার কি এখানে পিআর, যে বিষয়টা বাংলাদেশে যারা আন্ডার গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন আসতে চায় ওদের অন্যতম একটা চিন্তা থাকে, সেটা হলো পিআর পাওয়া বা গ্রিন কার্ড বলতে পারেন ইউএস এর ক্ষেত্রে স্থায়ী হওয়া। এই ক্ষেত্রে স্থায়ী হওয়ার সুযোগটা আপনার কাজাখস্তানে কেমন, আর আপনি ডিগ্রি নিয়ে বের হলে ওইখানে জব পাওয়ার আপনার পসিবিলিটিটা কিরকম বা জব মার্কেটটা কিরকম যদি বলতেন। কাজাকিস্তানে জব আসলে অ্যাভেলেবল আছে, এটা সত্যি। অনেক ধরনের জব আছে, অনেকের স্যালারি মোটামুটি ভালো টাইপের স্যালারি আছে, 50 থেকে বাংলাদেশ টাকা 1 লাখ, বা অনেকের অনেক বড় বড় স্যালারিও আছে। বাট এক্ষেত্রে হচ্ছে এই যে 4 বছর যে পড়ালেখা করতে হবে, এই 4 বছরের মধ্যে তুমি রাশিয়ান অথবা কাজাক যে কোনো একটা ভাষা শিখতে হবে। কারণ কাজাকিস্তানে হচ্ছে ইংলিশটা থার্ড ল্যাঙ্গুয়েজ, এবং যদি অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাহলে এই ভাষাটা শিখতে হবে। তবে জব পাওয়া যায় এখানে, যদি কেউ ব্যাচেলর শেষ করে তাহলে চাইলে সে জব পেতে পারবে। আর পিআর এর প্রসেসটা একটু ডিফিকাল্ট আছে, পিআর পসিবল। এখানে বেশ একটা বড় অ্যামাউন্টের ফান্ড দেখাইতে হয়, এবং পাশাপাশি সবকিছু সম্পত্তিও দেখানো লাগে। এগুলো যদি কেউ দেখায় তাহলে সে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। আদনান ভাই, যারা মাস্টার্স কিংবা পিএইচডি তে আসতে চায় বা ধরেন যারা আন্ডার গ্রাজুয়েশন আসতে চায়, ওদের কি ফ্যামিলি নিয়ে মুভ আসার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি নিয়ে আসা যায়। তবে এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ একটা মনে করো, আসলে আমি খুলেই বলি, যেমন তুমি ফ্যামিলি নিয়ে আসলে তোমার এক্সপেন্সটা অনেক বেড়ে যাবে। তোমার আলাদা একটা বাসা দরকার, একটা অ্যাপার্টমেন্ট দরকার, যেটা এক্সপেন্সিভ হবে। তোমার ফ্যামিলিকে দেখতে হবে, তারপর দেখে তারপর একটা কাজে যেতে হবে। সো এক্ষেত্রে যদি মনে করো কারো খুব বেশি মানে ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং সাপোর্ট থাকে, তখন এই চিন্তাটা করা উচিত। বাট আপনার নরমালি এটা টাফ সম্ভব। কেউ যদি হাজবেন্ড ওয়াইফ নিয়ে আসে, তাহলে কি হাজবেন্ড ওয়াইফ দুইজনেই জব করতে পারবে, পার্ট টাইম জব? হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে হাসব্যান্ডের মেবি যেকোনো অন্য ধরনের ভিসা করতে হবে, এবং সরকারকে মেবি এটার ভিসা বাবদ অনেক টাকা পয়সা দেওয়া লাগে আরকি।
জি আদনান ভাই, আর হইল গিয়া আপনি যে আছেন 2 বছর যাবত, আপনার কি কোনো এমন কোনো অভিজ্ঞতা আছে বা ফানি অভিজ্ঞতা বা লাইফের ইন্সপায়ারিং কোনো অভিজ্ঞতা বা ঘটনা যদি দর্শকদের সাথে শেয়ার করতে চান? আসলে আমার অনেকগুলাই অভিজ্ঞতাই আছে এবং প্রতিনিয়তই বিভিন্ন নতুন আমি ১ম এ হচ্ছে যখন আসছি তখন হচ্ছে আমার যখন আমি ডর্মে থাকতাম তখন হচ্ছে আমাদের ডর্মে একটা কিছু রুলস আছে যেমন প্রতিদিন তারা হচ্ছে চেক ইন আসে। সো আমার কমান্ডার হচ্ছে ইংলিশ জানতেন না তখন। আর আমি তখন একদম নতুন, আমি রাশিয়ান সম্পর্কে কোনো ধারণা ছিল না। সো উনি এসে যদি একটা জিনিস বলতেন তাহলে হচ্ছে আমি বুঝতাম ঠিক উল্টাটা। আসলে উনি কি বলতেছেন এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না। মানে এটা বেশ একটা বিব্রতকর পরিস্থিতি। যেমন আমার কোনো হেল্প দরকার হলে আসলে আমি মোবাইলে ট্রান্সলেটর সবসময় ইউজ করা লাগতো। এখন আস্তে, আস্তে হয়তো ভাষা শিখে ফেলছি কিছুটা। এখন ইজি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যখন মনে করো কোনো জায়গায় যাই, বিশেষ করে যখন আমি স্ট্রেস থাকি বেশি, তখন আমার চেহারা আরো বেশি কালো হয়ে যায়। তখন সবাই ভাবে ইন্ডিয়ান। মনে করো আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি খাবার অর্ডার দিই, তারা হচ্ছে ভাবে যে আপনি কি আসলে বিফ খাবেন? তো এই ধরনের প্রশ্নগুলো তারা বারবার জিজ্ঞেস করে এবং সবচেয়ে বেশি কাজাখস্তানে তারা যে জিনিসটা মজা নেয় যে গরু খাওয়া নিয়ে, এটা নিয়ে তারা বেশ প্রশ্ন করে আমার প্রতিনিয়ত যে তুমি আসলে কি গরু খাও? তো এইগুলো নিয়ে আসলে বেশ মজা হয় আমাদের মধ্যে আরকি। জি, অভিজ্ঞতাগুলো মজার। আর হ্যাঁ। হইলো আদনান ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটা হলো কি, পিএইচডি তে যারা আসতে চায় ওদের জন্য আসলে প্রসেসিংটা কিরকম? আর হইলো গিয়ে আরেকটা প্রশ্ন, অনেকে আপনার রিকমেন্ডেশন লেটার প্রয়োজন, এসওপি লাগে। তো অনেকে আর কি যাদের রাইটিং স্কিল অনেক দুর্বল, অনেকে কিন্তু লিখতে পারে না নিজ থেকে। এই ক্ষেত্রে কি কেউ যদি বাহিরে কাউকে দিয়ে লেখায় টাকা ইউজ করে, সেই বিষয়টা কি আপনি রিকমেন্ড করবেন কি করবেন না? প্রথমে পিএইচডি যারা নিয়ে আসবেন, পিএইচডির ভ্যাকেন্সিটা মাত্র ১০ জন। সো পিএইচডি নিয়ে আসলে একটা সুবিধা আছে। চাইলেই মনে করেন ভার্সিটি টিচার হয়ে যাইতে পারবেন এখানে। বা ওই টাইপের যারা কোলাবোরেশন থাকে অনেক, আমাদের বিশেষ করে আলফা ইউনিভার্সিটি অনেক কোলাবোরেশন করে এবং যারাই পিএইচডি টিচার আসে তাদেরকে বেশ গুরুত্ব দেওয়া হয়। তাদের স্টাইপেন্ডটা অনেক বেশি থাকে, তাদেরকে আলাদা ডর্মে রাখা হয়। তাদের ফেসিলিটিস গুলো অনেক বেশি এবং তাদের হচ্ছে মানে কাজাখস্তানের ইউনিভার্সিটি গুলো তাদের রাখতে চাই, এটা আমি যতটুকু জানি। এবং এখানে পিএইচডি নিয়ে যদি কেউ এভাবে চিন্তা করে আসেন তাহলে আসতে পারবেন অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে কোয়েশ্চেনটা যদি আবার রিপিট করে সেকেন্ড কোয়েশ্চেনটা আমি তাহলে সেকেন্ড কোয়েশ্চনটা ছিল সেকেন্ড কোয়েশ্চন সেকেন্ড কোয়েশ্চনটা ছিল আপনার পিএইচডি তে আসলে আপনি কি আসার জন্য রিকমেন্ড করবেন কিনা কাউকে? না হ্যাঁ সরি, অবশ্যই। হ্যাঁ সরি, সরি। সেকেন্ড কোয়েশ্চনটা ছিল কাজাখস্তানে অ্যাপ্লিকেশনের সময় আপনার হ্যাঁ, হ্যাঁ, রিকমেন্ডেশন আচ্ছা। লেটার প্রয়োজন, এসওপি প্রয়োজন। তো আমি আসলে যদি এরকম কারোর মানে স্কিল থাকে যে মনে করো আমি আসলে লিখতে পারবো না একটা এসওপি বা রিকমেন্ডেশন লেটারটা আমি টিচারকে গিয়ে বলতে পারবো না বা টিচারের কাছ থেকে ম্যানেজ করতে পারবো না, তাহলে আসলে আমি যতটুকু এবার বলা ঠিক না, বাট এটা নিয়ে মানে চিন্তা করা উচিত। কারণ এই স্কোয়ার বিদেশে আসাটা আমরা যেভাবে ভাবি যে বিদেশটা আসলে অনেক খুব ইজি, গেলেই হচ্ছে আমার সবকিছু হয়ে যাবে, বাট লাইফটা এরকম থাকে না। প্রতিটা কাজই নিজে নিজে করতে হয়, অনেক কিছু স্মার্টনেস এখানে অনেক প্রশ্ন থাকে। সো আমি মনে করি যে ওই ডেভেলপ স্কিলটা গ্রোথ করা উচিত দেশে থাকতেই, যে আমি একটা বেশ সুন্দর ইন্টারেস্টিং এসওপি লিখতে পারবো এবং আমার স্মার্টনেসটা অনেক বেশি থাকবে অন্যান্য বাংলাদেশি স্টুডেন্টদের তুলনায়। তারপরে হচ্ছে আমি রিকমেন্ড করবো যে তুমি এখানে আসা। কখনোই আমি এটা বলবো না যে তুমি হচ্ছে অন্যের এসওপি দেখে বা কপি করে বা টাকা দিয়ে যেটাই হোক, এটা আসলে কখনোই উচিত না। এটা হচ্ছে নিজের একটা পরীক্ষা যে আমি কি আসলে এলিজিবল কিনা। সো এটা এলিজিবল যদি হই আমি, তখনই হচ্ছে আমি এই জায়গাগুলোতে আসা উচিত। না হলে আসলে আমি আবার নিজেকে গ্রোথ করতে হবে, এই দিকে ফোকাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। আদনান ভাই, হলো গিয়ে অনেক ক্ষেত্রে আপনার যারা আমাদের মেয়ে আছে ওদেরকে ওদের ফ্যামিলি দিতে চায় না, বা অনেক ক্ষেত্রে অনেক ছেলেদের ওদের বাহিরে দিতে চায় না। তো প্রথম প্রশ্নটা হলো কি, যারা মেয়ে আছে ওদেরকে আসলে আসা উচিত কিনা কেউ যদি বাহিরে পড়তে চায়, বিশেষ করে যারা আনমেরিড আন্ডার গ্রাজুয়েশনের জন্য আসতে চায়। দ্বিতীয়টা হলো কি, আপনার যে অনেক ক্ষেত্রে অনেক ছেলেদেরও আপনার ফ্যামিলি দিতে চায় না, কাজাকিস্তান কিংবা রাশিয়া বলেন, এই অনেক দেশের নাম শুনে আর কি বাংলাদেশের মানুষ মনে করে ওই দেশ তো ভালো না, ওই দেশে আপনার যুদ্ধ আছে এগুলা। তো ওদের ক্ষেত্রে তাদের ফ্যামিলিরে ওরা কিভাবে কনভিন্স করতে পারে, কিংবা আসলে ওরা সোসাইটিরে কিভাবে বুঝাইতে পারে যে ওইখানে পড়াটা আসলে আমার লাইফের জন্য ভালো হবে, ইত্যাদি? এখানে আমি একটা গল্প বলি। আমি যখন মানে ১ম এ স্কলারশিপ নিয়ে জানি বা আমি যখন স্কলারশিপ পেয়ে যাই, তখন আমি যখন মানে আমি কারো খুব এটা বলি নাই, কারণ এটা হচ্ছে আমি অনেকগুলো জায়গায় যাওয়ার চিন্তা ছিল। তো হঠাৎ হয়ে গেছে এটা, এটাতে আসার আগের প্ল্যান। তখন আমি যখন মানে অনেককেই বলছিলাম যে আমি যাবো এই জায়গায়। তো তখন মানে কেউ চিনতো না, অনেকে উদ্ভট প্রশ্ন করতো। এগুলা নিয়ে আসলে খুব একটা চিন্তা করার কোনো
ওয়েই নাই। এবং আমরা যারা আসছি বর্তমানে বিশেষ করে সবাই আমরা বেশ অ্যাক্টিভ, আমরা হচ্ছে এটা নিয়ে প্রচারণা করতেছি। এবং আমি যতটুকু জানি ইদানিং সবগুলা নিউজই হচ্ছে আমাদের কাজাকস্তান স্কলারশিপ নিয়ে নিউজ হচ্ছে, ফেসবুক গ্রুপ আছে আমাদের, ইউটিউব চ্যানেলে ভিডিও হচ্ছে, মানে এটা বেশ রিনিউড পরিস্থিতিতে যাচ্ছে। হয়তো এখন পর্যন্ত ওই রকম হয় নাই, বাট একটু সময় গেলে এটা হচ্ছে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। আর ফ্যামিলিকে ম্যানেজ করতে হলে এটা ফ্যামিলিকে এভাবে বুঝাতে হবে যে একটা ফুল ফান্ডেড, আমার একটা প্রবাদ আছে এখানে, মানে আমি অনেকেই বলে বাংলাদেশে থাকতে আমরা শুনেছি যেটা, যে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসলে আমি কোন দেশে যাচ্ছি সেটা কখনোই উচিত না। কারণ একটা সরকার আমাকে ফ্রিলি পড়াচ্ছে, একটা মান্থলি স্টাইপেন্ড দেবে, তখন এই দিক দিয়ে আমি অনেক আগায় যাব। কোন ইউনিভার্সিটি আছে সেটার দিকে আমার ফোকাস করতে হবে, দেশ নিয়ে আসলে আমার কোনো কনসার্নের জায়গা না। সো ফ্যামিলিকে এভাবে বুঝালে হচ্ছে অবশ্যই আমি মনে করি যে বিস্তারিতভাবে বুঝালে ম্যানেজ হবে। বিশেষ করে আমাদের সিলেটের অনেকের মেন্টালিটি থাকে যে ইউকে যেতে হবে, ইউএসএ যেতে হবে, না হলে হবে না। বাট এখানে বর্তমানে যে বিশ্বের পরিস্থিতি, এক্ষেত্রে আমি মনে করি কাজাখস্তানও একটা অপশন, আসলে গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা একটু কমপ্লিকেটেড। মেয়েদের জন্য এটা সেফ, এটা অবশ্যই ছেলেদের জন্য যেরকম সেফ মেয়েদের জন্য সেফ, কারণ এটা ওয়েস্টার্ন টাইপের দাচের জায়গা। সো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এক্ষেত্রে নন মাহরাম নিয়ে যদি কেউ আসতে চায় তাহলে তো অবশ্যই এটা ইসলামে এলাউড আছে, এটা কোনো প্রবলেম নাই। বাট সেফটি আমি মনে করি ছেলে মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আপনি কি মেয়েদেরকে পড়তে, এখন বাংলাদেশের ছেলেদের পাশাপাশি মেয়েরাও আপনার বাহিরে পড়তে যেতে অনেক বেশি ইচ্ছুক, তারাও এখন বর্তমানে চেষ্টা করতেছে, আপনি কি মেয়েদেরকে কাজাকিস্তানে পড়তে আসার জন্য রিকমেন্ড করবেন কি করবেন না? আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করি, বাট এক্ষেত্রে তার নিজের উপর, কারণ মেয়েদের তো আসলে নিজেদের উপর আছে, রিলিজিয়াস বাউন্ডারি আছে। তো সবগুলা যদি মেনটেন করে সে আসতে পারে তাহলে তো অবশ্যই ওয়েলকাম, আমাদের কোনো ঝামেলা নাই। এক্ষেত্রে সেফটি নিয়ে, আসলে মেয়েদের যেটা সেফটি নিয়ে কনসার্ন থাকে সেটা নিয়ে কোনো কনসার্ন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে তার যদি রিলিজিয়াস বা বাকি দাবগুলো ওকে হয় তাহলে অবশ্যই সে এখানে আসতে পারে, কোনো প্রবলেম নেই। এখানে সে এসে ইজিলি তার ব্যাচেলরটা শেষ করতে পারে, বা তার যেটাই হোক পড়ালেখা সে শেষ করতে পারে, এবং সেফটি নিয়ে তার কোনো প্রবলেম হবে না আশা করি। আমরা আদনান ভাই লাইভের প্রায় শেষ পর্যায়ে, এখন আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আপনি হয়তো লাইভে এই বিষয়ে ইনডিরেক্টলি বলছেন, সেটা হলো কি আপনি কাজাকিস্তান আসার আগে একটা এক্সপেকটেশন ছিল, আসার পরে আপনি আসলে রিয়েলিটিতে আসছেন, আপনার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি জিনিসটা আসলে এখন কিরকম? আর দ্বিতীয়টা হলো কি আফটার আসার পরে, আপনার রিয়েলিটি আসার পরে এখন ফিউচার যে চিন্তা, যে আমি কাজাকিস্তানে মাস্টার্স করব বা আমি বাহিরের কোনো দেশে মাস্টার্স করব, ওই বিষয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি? আমার মানে আমার যে আকাঙ্ক্ষা সেটা থেকে আমি প্রথমে না বলে আরেকটা জিনিস বলি। আমরা যখন বিদেশে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন থাকে তখন হচ্ছে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমরা আগাই। এক্ষেত্রে কাজাকিস্তান হয়তো অত বেশি মানে ইউরোপীয় ধাঁচের কখনোই না, বা অস্ট্রেলিয়া আমেরিকার মতো এরকম ফেসিলিটিস বা এরকম কিছুই থাকবে না এখানে। সো এটা বুঝতেই হবে আসলে কাজাকিস্তান কোন ধরনের দেশ, এটা নিয়ে আসলে নিজেদের মানে আকাঙ্ক্ষাটাই ওইভাবেই সীমিত রাখতে হবে। আর আমি যেটা দেখছি, আমি বেশ আসার আগে যখন রিসার্চ করছিলাম তখন আমার হচ্ছে একটু ভয়ে ছিলাম, আমি উল্টা বলছি যে আমি আসতে পারবো কি না, বা আসার পর আমার কি হয় এটা। অনেকে আমার বলছে যে ভাই দেশটা তো সেফও না শুনতেছি এই হ্যান তেন। বাট আসার পর আমি যখন দেখলাম যে আমার বিশেষ করে আমার ফ্যাকাল্টি, যেটা আমি জার্নালিজম ফ্যাকাল্টি, এটা অত্যন্ত হেল্পফুল এবং অনেক ভালো একটা ফ্যাকাল্টি আমি বলতে পারি, যেটা পুরো কাজাখস্তানের মধ্যে একটা বেস্ট ফ্যাকাল্টি বলা যায়। সো এই ক্ষেত্রে আমি অনেক হেল্প পাইছি তাদের কাছ থেকে, এবং আমার লাইফটা অনেক আল্লাহর শুকরিয়া অনেক ইজি হয়ে গিয়েছিল, এবং আমি মোটামুটি যেগুলো আশা করছিলাম অনেক ক্ষেত্রে সেইগুলা ফুলফিল হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। কিছু ক্ষেত্রে বেশিও পাইছি, একটু হালকা পাতলা ঝামেলা হয়েছে অনেক সময়, সেভাবেই চলতেছে আর কি। জি আদনান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি যারা অ্যাপ্লিকেশন করবে ওদের জন্য যদি শেষ কোনো পরামর্শ থাকে। আমার পরামর্শটা হচ্ছে আহ, যখন কেউ অ্যাপ্লিকেশন করবে, এটা হচ্ছে সময় চলতেছে, যেমন বর্তমানে তো 2 মাস আছে মাত্র, সো তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করা উচিত। এবং আরেকটা পরামর্শ থাকবে, এটা হচ্ছে ইন জেনারেল যখন তুমি অ্যাপ্লাই করবা তখন হচ্ছে এক সাবজেক্টে যাতে বেশি বেশি বাংলাদেশি আসা যায়। মনে করে দেখো, আমি যদি মনে করো একা একটা সাবজেক্টে থাকি তখন হচ্ছে আমার ক্লাসটা অনেক সময় বাঙালি, আমি একা থাকবো, বা আমার সাথে বাঙালি থাকবে না, বা অন্য অনেক সময় দেখা যায় এই ফ্যাকাল্টি এই গ্রুপে হচ্ছে আমি ইংলিশ একমাত্র, সো আমাকে আলাদা ক্লাস নেবে, এক্ষেত্রে আমি একটু ডিফিকাল্টি ফেস করতে পারি। সো আমরা যাতে একটা সাবজেক্টে অনেকে অ্যাপ্লাই করে আসা যায়, এক সাবজেক্টে মনে করি যে বাঙালি 4-5 জন থাকেন, তাহলে হচ্ছে খুব বাংলাদেশের মতো একটা এনভায়রনমেন্ট হয়ে যাবে, এক্ষেত্রে একটা সুবিধা আছে। আর দ্রুত অ্যাপ্লাই করতে হবে, এবং শক্ত একটা ডেডিকেশন রাখতে হবে যে আমি কাজাখস্তানে এসে আমার হচ্ছে পড়ালেখাটা শেষ করতে হবে, কারণ এই দেশটা তো আমার একটা ফিউচার আছে এই দেশে শেষ করার পরে, যে এই দেশে মানে অন্যান্য দেশে গেলে আমরা হচ্ছে গেলেই হচ্ছে আমরা সাকসেস ধরতে পারি, বাট এখানে আমার একটা সাকসেসের আরেকটা ধাপ আছে। সো আমার ওই ধরনের ডেডিকেশন রাখতে হবে যে আমি খুব ভালো একটা একাডেমিক ক্যারিয়ার ফুলফিল করতে পারবো। আর পরিশেষে হচ্ছে আমি সবাইকেই
ধন্যবাদ জানাচ্ছি। একটা লম্বা সময় সবাই আমাদের সাথে ছিলেন এবং আমি আশা করি যে এই লাইভের মাধ্যমে অনেকেই হচ্ছে ভিডিওগুলা যাবে অনেকের কাছে এবং অনেকে অনেক বাঙালি ভাইরা হচ্ছে সামনের বছর এখান থেকে হচ্ছে এই লাইভের জন্য অনেক বাঙালিদের সাথে আমার দেখা হবে, আমি সেটা অবশ্যই চাই। এবং আমি ব্যক্তিগতভাবেই আমি সবাইকে বলতেছি যে আমরা যারা কাজাখস্তানে এখানে আছি আমরা সবাই বেশ হেল্পফুল এবং আমরা আমাদের একটা ডেডিকেশন আছে। সত্যি কথা যে ব্যক্তিগত আমার একটা ডেডিকেশন আছে যে একজন বাঙালি যদি বেশি এখানে আসে, যেহেতু 550 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য বরাদ্দ, এক্ষেত্রে যদি একজন বাঙালি বেশি আসে সেটা হচ্ছে আমার জন্য অবশ্যই একটা ভালো জিনিস এবং আমি চাই যাতে একটা বাঙালি বেশি আসুক। সো আপনারা যে কোনো হেল্পে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবকিছুতেই ওয়েলকাম এবং আপনারা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনারা এখানে আসতে পারেন। আমিও দোয়া করবো অবশ্যই এবং আপনাদের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আলমাদিতে আমি আছি এখন। জি ইনশাল্লাহ ভাই, আমিও দোয়া করি, আশা করি বাংলাদেশে প্রচুর মানুষ আসুক, বাংলাদেশিরা বিশ্বের সব জায়গায় ছড়িয়ে যাক। এবং যারা যারা কাজাকিস্তানের সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করবে, আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে ওদের জন্য কয়েকটা পরামর্শ দিব, যেটি কিনা আদনান ভাইও এরকম কিছু দিয়ে গেছেন। সেটা হলো গিয়ে প্রথমত সবকিছু আসলে আলটিমেটলি নিজের রিসার্চ করতে হবে, নিজে খুঁজে বার করতে হবে। তোমাকে অন্য কেউ এসা বলবে না যে ওইটা করো ওইটা ওইভাবে, নিজে দেখতে হবে। দ্বিতীয়ত হলো কি মানুষজনের সাথে কানেকশন রাখতে হবে। এই যে আদনান ভাই, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই যদি আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করো, অন্য যে কোনো জায়গার চাইতে তুমি সবচেয়ে রিলায়েবল সোর্স হিসেবে আদনান ভাইকে পাবা, পাশাপাশি অন্যান্য যে বাঙালি কমিউনিটি আছে ওইটা। তৃতীয়ত হলো কি মেন্টালিটি শক্ত রাখতে হবে। বাহিরে আসলে ফ্যামিলি থেকে অনেক দূরে, আপনার ফ্যামিলিকে চাইলেই যে কোনো কিছুতে পাওয়া যাবে না। ফ্যামিলি পরে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অনেকে ছোট থেকে বড় হোক অনেক বন্ধু থাকে, ওই রকম বন্ধু পাবা না। তো ওই মেন্টালিটি থাকতে হবে, নিজে একা থাকার মেন্টালিটি থাকতে হবে। পাশাপাশি যারা আছে কমিউনিটি, সবার সাথে ফ্রেন্ডলি ভাবে চলতে পারো, যাতে ওই রকম চিন্তা ভাবনা রাখতে হবে। তৃতীয় লাস্ট যেটা বলবো সেটা হলো গিয়ে পড়াশোনা। এখানে আমরা বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টদের যেটা হয় সেটা হলো গিয়ে ছোট থেকে আমরা প্রাইভেট পড়ি বা টিউশন টিচারের কাছে যাই, বা আমাদের ফ্যামিলির থেকে আম্মু আব্বু বলে পড়ো, ওইটা পড়ো না কেন, পড়তে বসো, ওইগুলো আসলে তোমার কেউ বলবে না। পড়াশোনা এগুলো সব নিজের ওপর, তোমার নিজের সময় দিতে হবে, নিজের পড়তে হবে। আর সবাইকে অনেক ধন্যবাদ স্কলারশিপের আজকের এই লাইভে থাকার জন্য। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই স্কলারশিপ নিয়ে, তোমরা ডিরেক্ট আদনান ভাইকেও জিজ্ঞেস করতে পারো, কিংবা আদনান ভাইরা যদি না পাও আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমরা আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ আবারও। আমাদের লাইভটি এখন শেষ হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।